ডক্টর ইউনূসের পাওয়ার দেখেন, ডক্টর ইউনূসের সফলতা দেখেন। গত 17 বছর এই ধরনের রেকর্ড কেউ করতে পারছে? 5 কেজি 100, পেঁয়াজ 5 কেজি 5 কেজি 100, 80 টাকা, রসুন 80 টাকা, গাজর 20 টাকা, ধনিয়া কেজি 20 টাকা, মরিচের কেজি 20 টাকা, সব সস্তা নাকি? পেঁয়াজ 5 কেজি 100 টাকা। পেঁয়াজ 5 কেজি 100। রোজার অফার, খালি রোজার অফার, রোজার অফার। দেখেন 17 বছর পরে আজকে কি হইতাছে দেশে। আলহামদুলিল্লাহ। এই রমজানে ইতিহাস সৃষ্টি করছে ডক্টর ইউনূস। কোনো একটা দ্রব্যমূল্যের পণ্যের দাম তো বৃদ্ধি পায়নি, বরঞ্চ কমেছে। আপনি বলতে পারবেন না গত 17 বছরে 5 কেজি পেঁয়াজ আপনি কোনোদিন 100 টাকায় কিনছেন, এ কথা আপনি বলতে পারবেন না। এমন কোনো রমজান বা এমন কোনো ঈদ আপনি পার করেন নাই গত 17 বছরে যে ঈদে বা রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয় নাই। সবসময় আমরা শুনেছি, দেখেছি যে ঈদ বা রমজান আসলে প্রত্যেকটা পণ্যের দাম বৃদ্ধি পায়, কিন্তু এবার কোনো পণ্যের দাম বৃদ্ধি পায় নাই। একটু সয়াবিন তেলে ঘাটতি ছিল, এটা স্বীকার করতে হয়, সেটাও সিন্ডিকেট করার চেষ্টা করছিল। জাহাজ আপনার বন্দরে আইসা তারপর ঘাট দিয়া অনেক দিন রাখার চেষ্টা করছিল, অনেক দিন নদীতে ভাসাইয়া রাখা হয়েছিল। তো পরবর্তীতে সেই সিন্ডিকেট কিন্তু ধরা হয়েছে এবং সেই সয়াবিন তেল খালাস করার জন্য তাদেরকে আপনার 3 দিনের আলটিমেটাম দেওয়ার পর সেটাও এখন আপনার বাজারে আসছে। যে ধর্ষণের কথা বলা হইতেছে, আগেকার সময় আমরা তো দেখেছি একেবারে সেই সুবর্ণচরে মা মেয়েকে কীভাবে ধর্ষণ করা হয়েছে, মামলা পর্যন্ত নেয় নাই। ধর্ষণের সাথে স্বামীর কাছ থেকে স্ত্রীকে তুলে নিয়ে তারপর ধর্ষণ করা হয়েছে। কেউ মামলা করতে গেলে সেই মামলা নেওয়া হয় নাই, কারণ ধর্ষণের সাথে জড়িত ছিল ছাত্রলীগ, যুবলীগ। এরকমের ইতিহাস তো আমরা পড়ছি, পেপার পত্রিকায় নিউজে আসছি। এখন সমস্যাটা যেটা হইল যে এখন একটা ধর্ষণের ঘটনা ঘটলেই সেটাকে সবাই হাইলাইট করে, সেটাকে সবাই নিয়ে কথা বলে, সবার বাক স্বাধীনতা দেওয়া হয়েছে। আপনি বলতে পারবেন যে ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর ডক্টর ইউনূসকে নিয়ে একেবারে প্রান্তিক লেভেলের একটা মানুষ যে বাজে মন্তব্য করার পরও তার বিরুদ্ধে কেউ কথা বলে নাই, তাকে আইনের আওতায় আনা হয় নাই, তাকে জিজ্ঞেস পর্যন্ত করা হয় নাই যে ডক্টর ইউনূসকে নিয়ে তুমি এই ধরনের কথা কেন বলছো। শুধু ডক্টর ইউনূসই না, প্রত্যেকটা উপদেষ্টাকে নিয়ে কিন্তু প্রত্যেকটা মানুষ এখন কথা বলতেছে। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাইতেছে, তারপর আসিফ নজরুলকে নিয়ে যা তা গালিগালাজ মানুষ করতেছে, কিন্তু কাউকে কোনো গ্রেপ্তার করা হয় নাই, কাউকে কোনো ওয়ার্নিং পর্যন্ত দেওয়া হয় নাই। মনে নাই সেই খাদিজা নামের মেয়েটাকে শুধু একটি টক শো হোস্ট করার কারণে 16 মাস পর্যন্ত তাকে জেলে থাকতে হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে তাকে এখনও জেলে থাকতে হইতো। আমরা তো জানি, আমরা তো ইতিহাস দেখি, আমরা তো সেই পেপার পত্রিকার হেডলাইন এখনও আমাদের চোখে ভাসে। একটা মেয়ে মানে সেই যে বডি বিল্ডার ফারুককে তুলে নিয়ে তারপর তাকে মেরে ফেলে তারপর লাশ পর্যন্ত আনতে গেলে তারপর তার স্ত্রীকে বলে আপনার দেশের চেহারা আপনাদেরকে দেখতে তো খুবই সুন্দর লাগে, আমাদের সাথে থাকেন এক রাত্র, পরে আপনার স্বামীকে নিয়ে যান। এ ধরনের কথা পর্যন্ত বলেছে পুলিশ, এবং সেই প্রশাসনকে ব্যবহার করেই এ রাষ্ট্রের বর্তমান যে স্থিতিশীলতা বজায় রাখছে ডক্টর ইউনূস। আপনি কল্পনা করতে পারেন, পুলিশকে বলা হইতেছে আপনি হুজুরের গায়ে টাচ করবেন না, পুলিশকে বলা হইতেছে আপনি ছাত্রদের গায়ে টাচ করতে পারবেন না, পুলিশকে বলা হইতেছে আপনি শিক্ষকদের গায়ে টাচ করতে পারবেন না। পুলিশ তো নিজেই জানে না যে কাকে টাচ করা যাবে, কাকে টাচ করা যাবে না। এরকমের পরিস্থিতির মধ্য দিয়ে বর্তমান সরকার তারপরে প্রশাসনকে নিয়ে কাজ করতেছে। আপনি হাজারটা সমালোচনা করেন, কিন্তু তার যে ক্রেডিট, যে বাস্তবতা, সেই জিনিসটা আমাদের উপলব্ধি করা দরকার। আজকে দেখলাম যে 11টা দেশের ভিসা বন্ধ ছিল, উন্নত দেশের পোল্যান্ড, হল্যান্ড, তারপর বিভিন্ন উন্নত দেশগুলোর সেই ভিসা খুলে দিয়েছে। এখন যে কেউ চাইলেই এম্বাসি থেকে তারপর ভিসার জন্য আবেদন করতে পারবেন। বিভিন্ন দেশে, বিভিন্ন রাষ্ট্রে আপনার বিভিন্নভাবে বাংলাদেশ থেকে কর্মী নিতে চাইতেছে। ডক্টর ইউনূস দুবাইতে গেছিলেন, সেখানে কর্মী নেওয়ার কথা বলা হয়েছে, বলতেছে আপনাদের দেশ থেকে যে ডাক্তার আসে সে ঝাড়ুদারের যোগ্য না, ডাক্তারি সার্টিফিকেট টাকা দিয়ে কিনে তারপর আমাদের দেশে এসে চাকরি করে, আমরা কিভাবে বিশ্বাস করবো আপনাদেরকে। মানে এত ধ্বংসস্তূপ ছিল এই বাংলাদেশটার ভিতরে। ডক্টর ইউনূস একটি সাক্ষাৎকারে বলেছেন যে আসলে মানে গাজায় তো শুধু বিল্ডিংগুলো ধ্বংস হয়েছে, কিন্তু বাংলাদেশে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে, প্রত্যেকটা আইন শৃঙ্খলা বাহিনীকে ধ্বংস করা হয়েছে, প্রত্যেকটা আর্থিক প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে, প্রত্যেকটা ব্যাংককে ধ্বংস করা হয়েছে। তিনি সাক্ষাৎকারে বলেছেন যে এটা আসলে ছিল একটা জীবন্ত গাজার মতো। গাজারটা দেখা যায়, কিন্তু এই বাংলাদেশের যে ধ্বংসস্তূপ চালানো হয়েছে সেটা আসলে দেখা যায় না। বাস্তবতা এটাই আসলে, আপনি মানেন আর না মানেন।
এটাই বাস্তবতা, এটাই রিয়েলিটি, আর এটাই ডক্টর ইউনূসের সফলতা। যারাই নির্বাচনের জন্য চিল্লাচিল্লি করতেছেন, একটা সময় আসবে, নির্বাচনও হবে, কিন্তু আপনাদের একটু ধৈর্যতার পরিচয় দেওয়া উচিত। একজন টকশোতে এসে বলতেছে তিনি নাকি ছাত্রদের দলকে ধাওয়া দিবেন এবং ধাওয়া দিলে তাদের অস্তিত্ব থাকবে না। একজনে বলতেছে নাহিদকে আমরা চিনি না। আপনারা তো চিনবেন না নাহিদকে, কারণ আপনারা ক্ষমতায় যাওয়ার জন্য এখন আপনারা অন্ধ। কিন্তু নাহিদকে বাংলাদেশের জনগণ চিনে, সাধারণ মানুষ চিনে, যে এই নাহিদ সেই নাহিদ যিনি ৩রা আগস্ট শেখ হাসিনাকে পতনের জন্য এক দফার দাবি করেছিল এবং এক দফা তার মুখে উচ্চারিত হয়েছিল। আপনারা নাহিদকে ভুলে যান, আপনারা সমন্বয়কদের ভুলে যান, আপনারা যারা এই আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে তাদেরকে ভুলে যান, তাদেরকে কথা বলা স্পেস দিতে ন্যূনতম সম্মানটুকু আপনারা দেখান না। একদিন সময় আসবে, আপনারাও ক্ষমতায় আসবেন এবং বাংলাদেশের জনগণ দেখবে যে আপনারা এই রোজায় যে কারিশমা দেখিয়েছিল ডক্টর ইউনূস, সেই কারিশমা আপনারা দেখাইতে পারেন কি না। সময় অবশ্যই আসবে, তখন দেখা যাবে যে আপনাদের যে বড় বড় এই যে হাক ডাক এখন আপনারা দিতেছেন, সেটা কতটুকু আপনারা বজায় রাখতে পারেন। আসসালামু আলাইকুম।